আমরা এই নির্বাচনটা পারফরমেন্স প্ল্যানের ওপর ভিত্তি করে লড়েছি। অনেক কিছু করা হয়েছে। কেরালা আমূল বদলে গেছে। এত সব উস্কানি সত্ত্বেও কেরালা তার ধর্মনিরপেক্ষ কাঠামো ধরে রেখেছে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিকভাবে আমরা ইউডিএফ এর সাথে লড়ছি। 3টি ক্ষেত্রে বামেরা ভালো কাজ করেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন পিনারাই বিজয়নের সবচেয়ে বড় কৃতিত্ব কি হবে, আমি বলবো কেরালার সামাজিক পুঁজির বৃদ্ধি। আমরা অবশ্যই জিততে চলেছি। আচ্ছা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিটা খুবই জটিল, কারণ আপনারা 2টি টার্ম ছিলেন, 50 বছরের রেকর্ড ভেঙেছেন, কিন্তু লোকসভায় এবং সাম্প্রতিক স্থানীয় নিকায় নির্বাচনে আপনারা খারাপ ফল করেছেন। এখন কি সেই পরিবর্তন আনবে? এখানে যদি আপনারা জিততে চান তবে আপনাদের এই ধারাকে উল্টে দিতে হবে। যাই হোক, কোন বিষয়গুলো আপনাদের সাহায্য করতে পারে বা ক্ষতি করতে পারে? যদি আমরা জিততে যাই আমরা অবশ্যই জিতব। তো যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আগের নির্বাচনগুলোর তুলনায় এটা কিভাবে আলাদা, ঠিক কেরালার কথা বলতে গেলে প্রত্যেকটা নির্বাচনই স্বতন্ত্র এবং আলাদা। ঠিক এটাই আমার অভিজ্ঞতা। আমি এত দশক ধরে কেরালার রাজনীতি পর্যবেক্ষণ করছি। গত লোকসভা নির্বাচনে আমরা খুব খারাপ ফল করেছিলাম। গত স্থানীয় নির্বাচনেও 2019-এর লোকসভা নির্বাচনে আমরা ভয়ঙ্কর খারাপ ফল করেছিলাম। এটা আমাদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল, কিন্তু কয়েক মাস পরে আমরা একটা অসাধারণ জয় নিয়ে ফিরে এসেছিলাম, প্রায় সেঞ্চুরি। অসাধারণ। 99। তাই আমার মনে হয় যে কেরালা, আপনি শুধু আগের নির্বাচন বা আগের পরিসংখ্যান বিশ্লেষণ করে রাজনীতিকে দেখতে পারবেন না। পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। এটা বদলায় এবং মানুষের মানসিকতাও, কারণ তাদের কিছু পছন্দ থাকে যে দিল্লিতে কে থাকা উচিত, পাঞ্জাবে কে থাকা উচিত, কে পঞ্চায়েত, বিধানসভায় কে থাকা উচিত। তাই ওই বিষয়গুলো আছে। তাই আপনি যেমন ঠিকই বলেছেন, কেরালায় আমাদের একটি শিক্ষিত এবং অনেক বেশি সচেতন নির্বাচক মণ্ডলী আছে। যা হলো, এই সূক্ষ্ম বিষয়গুলো নির্বাচনকে প্রভাবিত করে। এবারে সূক্ষ্ম বিষয়গুলো কি কি? সূক্ষ্ম বিষয়টা হলো যে আমি অনুভব করি যে আমি জানি যে আপনি গত 3-4 দিন ধরে কেরালায় আছেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। অনেক কিছু করা হয়েছে। কেরালা ব্যাপকভাবে বদলে গেছে। এমনকি যে সমস্ত মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করেন তারাও অনুভব করেন যে একটা পরিবর্তন ঘটেছে। আমি দেখতে পেলাম কোল্লামে 2 জন তরুণীর সাথে আপনার কথোপকথন। যাই হোক, ওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, আমি ওটা দেখেছি। তো যেভাবে মুহূর্তের উত্তেজনায়। হ্যাঁ, মুহূর্তের উত্তেজনায়। দেখুন, কেরালাতে যা যা ঘটছে এবং গত 10 বছর ধরে কেরালার রাজনীতি, অর্থনীতিতে যে পরিবর্তনগুলো ঘটেছে সে ব্যাপারে তাদের কিরকম স্পষ্ট ধারণা আছে। আমার মনে হয় যে এটা বামপন্থীদের আবার এক লাফে ক্ষমতায় নিয়ে আসবে। এটা আমাদের ইতিহাস বানিয়ে দিতে পারে। আপনি বলছেন কেরালা অবশ্যই সবসময় ইউডিএফ এলডিএফ এর মধ্যে বেছে নিয়েছে এবং গতবার কোভিড এবং মিনিস্ট্রাতের কারণে পিনারাই বিজয়ন, যাকে লোকেদের কাছে প্রায় একজন মসিহার মতো কাজ করতে দেখা গেছে এবং তাই সেটা ঘটেছিল। এবার সেই অর্থে এরকম কোনো ঢেউ নেই এবং সিনিয়র নেতারা পদত্যাগ করায় বামপন্থীদের মধ্যেও সমস্যা হয়েছে, সেই অর্থে বিদ্রোহ হয়েছে। সুতরাং কমিউনিস্ট দলের এক ধরনের যে ভাবমূর্তি সেটা ভেঙে যাওয়া এবং যে বিদ্রোহের মুখোমুখি আপনারা হচ্ছেন, কারণ এটাও যদি আপনি একটা হাড্ডাহাড্ডি লড়াই বলে ভাবেন, এই ঘটনাটা যে ইউডিএফ আপনাদের কিছু বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করতে চলেছে সেটা কিভাবে প্রভাব ফেলবে? না, ওনারা বাম রাজনীতিতে খুব বড় কোনো খেলোয়াড় ছিলেন না। কারোর 63 বছরের অভিজ্ঞতা। না, সবাই আসলে অবসরপ্রাপ্ত ছিলেন। সুতরাং এটা বেশ স্বাভাবিক যে লোকেদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে। তারা মনে করে যে তারা আবার কিছু করে দেখাতে পারবে, কিন্তু নেতৃত্বে সক্রিয় এমন কেউ অন্যদিকে চলে যায়নি। এবং যদিও 2-1 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, পদাবনতি করা হয়েছিল, শাখা স্তর পর্যন্ত। এরাই সেই লোক যারা আসলে বামফ্রন্ট থেকে চলে গেছে। কোনো গুরুত্বপূর্ণ নেতা অন্যদিকে চলে যায়নি, এটা আমি আপনাকে বলতে পারি। এবং তাছাড়াও দেখুন, এটা প্রশ্ন নয় যে একজন নেতা এখানে বা ওখানে চলে যাচ্ছে। সুতরাং আপনি যদি বিজেপির দিকে তাকান, ওই পরিচিত মুখগুলোর বেশিরভাগই কংগ্রেসেই ছিল। দেখুন, আপনি কের কথা না বলে কেরালার রাজনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না। করুণাকরণ এবং কে অ্যান্টনি, ভেবে দেখুন, ধরুন করুণাকরণ এবং অ্যান্টনির মেয়ে, ছেলে, বিজেপির প্রমুখ মুখরা এই ব্যাপারে কল্পনা করতে পারত। তাই আমার মনে হয় না যে বামেরা ওরকম হয়ে গেছে, কিন্তু কিছু প্রভাব তো আছেই।
এবং কেরালাকে আপনি যে জাতীয় চরিত্রটি উদ্ভূত হয়েছে তা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আমরা এই তথাকথিত সাম্রাজ্যের অংশ, সুতরাং আমরা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত আটকাতে বা কিস্তিমাত করতে পারি, কিন্তু প্রভাব সবসময় থাকবে। আমি সবসময় এটা বলি, কিন্তু আপনার অন্য দিকটাও দেখা উচিত। এত সব উস্কানি সত্ত্বেও কেরালা তার ধর্মনিরপেক্ষ বুননটা বজায় রেখেছে। এটা এমন একটা জিনিস যেটার আপনারও প্রশংসা করা উচিত। প্রথমবার আপনি দেখেছেন আরও। আপনি সবসময় বলেন যে দলই সিদ্ধান্ত নেয়, দলই এটা করে, কিন্তু গত 5 বছরে মনে হচ্ছে যে আপনারা আরও অনেক বেশি প্রেসিডেন্সিয়াল ধরনের দল হয়ে উঠেছেন, যেখানে আপনাদের মুখ্যমন্ত্রী অনেকটা আজকের প্রধানমন্ত্রীর মতো। আপনি যদি কেরালার মধ্যে দিয়ে গাড়ি চালান, এটা শুধু এটা একটা প্রেসিডেন্সিয়াল প্রচারের মতো, জানেন? তাহলে কি বদলেছে? এবং এটা কি এমন কিছু যা কেরালার মানুষ মেনে নেবে, নাকি তারা খুশি মনে মেনে নেবে? দেখুন, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে মুখ্যমন্ত্রী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন। আমরা এটা সব বলেছি, এবং আগেও আমাদের নেতারা ছিলেন, যেমন ধরুন পিনারাই, নায়নার, ইএমএস, ভিএস, অচ্যুতানন্দন, যারা এর নেতৃত্ব দিতেন। এখন প্রচার অনেক বেশি দৃশ্যমান। আপনার কাছে একটা ব্যবস্থা আছে, আপনার বার্তাগুলোকে আরো ভালোভাবে তুলে ধরা। টেলিভিশনের বিজ্ঞাপন, জিঙ্গলস, তারপর ওটা কি আউটডোর, এই সব জিনিসগুলো আছে। আগে আপনার কাছে এরকম সুবিধা ছিল না, সেই জন্য এখন এটা অনেক বেশি গভীর হয়ে যায়। এমনটা নয় যে আমাদের কাছে ওটা ছিল না। এবং আরও একটা প্রশ্ন যা আমার কাছে সবসময় আসে, দেখুন, আপনারা কি একজন নেতা পিনারায়ের আধিপত্যের অধীনে আছেন? এটা একটা প্রশ্ন। আমার মনে হয় আপনার কাছেও এটা থাকবে। দেখুন, 2 বছর আগে যদি আপনি মূলধারার মিডিয়া, খবরের কাগজ দেখেন, মূল ন্যারেটিভটা ছিল যে আমাদের সাংগঠনিক নির্বাচন হচ্ছে, শাখা স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত। প্রত্যেক খবরের কাগজে খবর বেরিয়েছিল যে পিনারাই বিজয়নকে তুলোধনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, তাকে এক হাত নেওয়া হচ্ছে। সেটার কি হলো? যদি আপনি মিডিয়ার এই ন্যারেটিভটা বিশ্বাস করেন যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে পার্টির কার্যপ্রণালী এবং সাংগঠনিক নির্বাচনের দ্বারা যাচ্ছে তাই সমালোচনা করা হয়েছিল এবং তুলোধনা করা হয়েছিল, তাহলে আপনারা কি করে সেই ন্যারেটিভটা ভুলে যান যেটা আপনারা 2 বছর আগে তৈরি করেছিলেন? তার মধ্যে একটা ভুল হওয়া উচিত। কখনোই মিডিয়াকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, কখনোই মিডিয়াকে বিশ্বাস করবেন না। সুতরাং কখনোই ন্যারেটিভকে বিশ্বাস করবেন না। সুতরাং অন্য একটা বিষয়ে যেতে গেলে, কাসার মতো দক্ষিণপন্থী খ্রিস্টান সংগঠনগুলির উত্থানের জন্য আপনি কি কারণকে দায়ী করবেন, যাদের এই মুহূর্তে একমাত্র উদ্দেশ্য ইসলামোফোবিয়া ছড়ানো বলে মনে হচ্ছে, এবং এর খদ্দেরও আছে, এবং এটা নেওয়ার লোকও আছে? আমি স্বীকার করি যে কেরালার রাজনীতিতে কিছু চরমপন্থী প্রবণতা দেখা দিয়েছে। দেখুন, এই ধরনের প্রবণতার প্রভাব থেকে শুধু কেরালা নিজেকে আলাদা রাখতে পারে না। আসুন আমরা এই বিষয়ে খুব স্পষ্ট থাকি। দেখুন, এটি এমন একটি সম্প্রদায় যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বিশ্বের সাথে জড়িত। অন্য কোথাও ঘটা একটা ছোট ঘটনারও কেরালার রাজনীতিতে প্রভাব পড়ে। 3.5 জন মালয়ালির মধ্যে একজন ভ্রমণ করে। এটা আমাদের বোঝা উচিত। এটি একটি অত্যন্ত গতিশীল সমাজ এবং ডিজিটাল অনুপ্রবেশ প্রায় 100%। আপনি যদি টেলিভিশন অনুপ্রবেশের কথা জিজ্ঞাসা করেন, আমি বলবো এটা 150 হওয়া উচিত। আপনার সেখানে 2টি টেলিভিশন সেট নিশ্চয়ই আছে, মোবাইল, ডেটা। সুতরাং সেই সংযোগের সাথে বৃহত্তর বিশ্ব এবং জাতীয় রাজনীতির সঙ্গে সংযোগের ফলে এখানেও আপনার অবশ্যই এই ধরনের প্রবণতা থাকবে। এবং যদি আপনার এখানে একটি আরএসএস থাকে, তাহলে অন্যদিকেও তার প্রভাব পড়বে। কিন্তু আগে কখনো এমন ছিল না। আমরা এখন এটা আরও বেশি করে দেখছি। ভারতের রাজনীতি কখনো এমন ছিল না। রাজনীতি পাল্টে গেছে, বিশেষ করে কেরালায়। গ্লোবাল কেরালা হল ইনভার্টেড কমা ভারত নামক বৃহত্তর সাম্রাজ্যের একটি অংশ। অনেকবার দিল্লিতে লোকেরা আমাকে একটি প্রশ্ন করে, আপনারা কিভাবে বিজেপি থেকে সুরক্ষিত আছেন? কিন্তু কেরালায় লোকেরা আমাকে জিজ্ঞেস করে বিজেপি কিভাবে বাড়ছে। তাই আমি শুধু আপনাকে উত্তর দিচ্ছি। দেখুন, আমি সবসময় মনে করি যে আমাদের আখ্যানে 4টি এম এর একটি প্রভাবশালী ভূমিকা আছে। অবশ্যই মানি পাওয়ার, মাসল পাওয়ার, তারপর মিডিয়া পাওয়ার, এবং তারপর ম্যানেজমেন্ট। অবশ্যই আপনার কাছে আছে ইলেকশন কমিশন, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি কর্মচারী, রাজ্যপাল ইত্যাদি। মিডিয়ার আখ্যান, মূলধারার মিডিয়ার একটি আখ্যান আছে। আমি কেরালায় কোনো মূলধারার সংবাদপত্র বা মূলধারার মিডিয়াকে মোদি বা অমিত শাহের সমালোচনা করতে দেখিনি। এমনকি কেরালাতেও ভেবে দেখুন, দিল্লিতে অবশ্যই
ওটা একটা নিউ নর্মাল। সুতরাং এই ধরনের দক্ষিণপন্থী মতাদর্শের প্রচণ্ড প্রভাব এতটাই ব্যাপক যে কেরালাতেও আমাদের উপর এই ধরনের প্রভাব পড়বে। দুটি প্রবণতা যা সামনে আসছে, এবং একটি হলো নতুন প্রবণতা, যা হলো খ্রিস্টানরা হঠাৎ করে মুসলিম বিরোধী হয়ে উঠছে। কখনো এমন ছিল না। এটা কি একটা উদ্বেগজনক প্রবণতা? আর দ্বিতীয়ত অন্য প্রবণতাটা হলো উচ্চবিত্ত হিন্দুরা এই বাম এলডিএফ থেকে সরে গিয়ে বিজেপির দিকে চলে যাচ্ছে। আপনার মূল সমর্থন হলো হিন্দু ভোট। তাহলে এই দুটো প্রবণতা কেন ঘটছে? এর পটভূমিটা কি? উনি ঠিকই বলেছেন যখন উনি কাসার প্রসঙ্গে কথা বলেছেন। এটা একটা সংগঠন যেটা সামনে নিয়ে এসেছে। দেখুন, জানেন তো, সব জায়গাতেই একটা সুবিধাবাদী শ্রেণী থাকে। তাই যখন তারা মনে করে যে বিজেপির কাছাকাছি থাকলে এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, স্বাভাবিকভাবেই বিজেপির দিকে ঝোঁকার একটা প্রবণতা দেখা যায়। তাই আমি খ্রিস্টান সম্প্রদায়ের একটা অংশকে দেখছি, নিশ্চিতভাবেই এখন কিছু মুখকে প্রার্থী করা হচ্ছে। প্রায়শই খ্রিস্টান সম্প্রদায় বিজেপির সঙ্গে সারিবদ্ধ হয়। আরেকটা দিক যে আপনি বললেন, ওই ইসলামোফোবিয়া, ওই মুসলিম বিরোধী মনোভাব যা উস্কে দেওয়া হয়েছে, তার প্রভাব খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও পড়েছে। আর বিশ্ব রাজনীতিও এতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বৈশ্বিক, বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে একটা অভিযান চলছে। আর অন্যত্র বসবাসকারী অনেক মালয়ালি, ধরুন ইউরোপ বা আমেরিকা বা অন্য কোথাও, প্রভাবিত হন। এবং প্রতিদিনের কাজকর্ম আসলে অন্যত্র থাকা আপনার ভাই বা বোনেদের দ্বারাও প্রভাবিত হয়। আমি যদি আমি আমার হোয়াটসঅ্যাপ দেখি, হোয়াটসঅ্যাপের 50% অন্য জায়গা থেকে আসতো, কেরালা থেকে নয়। এটা এসে থাকবে গালফ দেশগুলো বা ইউরোপ বা ইউএস থেকে। সুতরাং এটা একটা যোগাযোগের স্থায়ী আদান প্রদান যেটা ঘটছে, এবং আমি আপনার সাথে অবশ্যই একমত। দেখুন, খ্রিস্টান সম্প্রদায়ের একটা অংশ কম বেশি। মুসলিম সম্প্রদায়ের আর্থিক উত্থানের ব্যাপারে কি বলবেন? সেটাও একটা কারণ। গত 30 বছরে মুসলিম সমাজে একটা গভীর প্রভাব পড়েছে। শিক্ষা, সচেতনতা এবং অর্থনৈতিক কারণের উপরেও, এবং আমি এটার প্রশংসা করি, কারণ তারা অন্য জায়গা থেকে যে টাকা উপার্জন করে সেটা তারা কেরালায় নিয়ে আসে, এখানে বিনিয়োগ করে। তাই তাতে শুধু তাদেরই লাভ হবে। তাই অনেক সময় লোকেরা অভিযোগ করে, আমরা দেখি সেরা প্রতিষ্ঠানগুলো, সেরা হাসপাতালগুলো মুসলিমদের কাছে চলে গেছে। আমি বলি এটা ভালো। অর্থনৈতিক কার্যকলাপ কাউকে না কাউকে তো চাঙ্গা করতে হবে। লোকেরা যায়, যারা ইউরোপ বা ইউএসএ চলে যায়, তারা সেখানে একটা ভিলা কেনে, একটা মর্টগেজ নেয়। তারা তাদের টাকা সেখানেই খরচ করে। কেউ যে ইউএই বা গলফ দেশগুলোতে যায়, তারা ব্যবসা করে, এবং যদি তারা তা থেকে কিছু উদ্বৃত্ত আয় করে, তারা সেটা কেরালায় নিয়ে আসে, এখানে বিনিয়োগ করে। একদম কেরালার অর্থনৈতিক কার্যকলাপ এইভাবেই চলে। কিন্তু খ্রিস্টানদের জন্য এই আধিপত্য, লোকেদের একাংশ মনে করতে পারে যে, দেখুন, আমি বলতে চাইছি আমরা পিছিয়ে পড়ছি। এটা এমন একটা বিষয় যা তাদের নিজেদেরই সামলাতে হবে। এর জন্য তারা কাউকে দোষ দিতে পারে না। এবং আমিও বলি যে আপনারাও এর থেকে লাভবান হন। অর্থনৈতিক কার্যকলাপকে আমি বলতে চাইছি কোনো একটি অংশ থেকে বিচ্ছিন্ন করা যায় না। দেখুন, কেরালায় যে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আমি সবসময় তাদের বলি, গত 10 বছরে শুধুমাত্র মৌলিক পরিকাঠামোতেই 3.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এবং কেরালায় যে অর্থনৈতিক গতি তৈরি হয়েছে তা প্রত্যেককে সাহায্য করেছে। এমনটা নয় যে কোনো একটি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এখানে মুসলিম সম্প্রদায়ের দ্বারা যে বিনিয়োগ করা হয়েছে তার অনেক প্রভাব অন্যদের উপরেও পড়েছে। আসুন আমরা এটাকে ইতিবাচকভাবে নেই। কিন্তু যখন আপনি কেরালার সমাজেও সেই তথাকথিত ঘৃণা, বিদ্বেষ এবং সন্দেহ নিয়ে আসেন, তখন মানুষের একাংশের মধ্যে সেই পথে চিন্তা করার প্রবণতা তৈরি হতে পারে। বিজেপি ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাতে চায়। সেখানেই কেরালা স্টোরির মতো প্রচারমূলক সিনেমাগুলো একটা ভূমিকা পালন করে। আপনি দ্বিতীয় অংশের উত্তর দেননি। সেটা কি ছিল? হিন্দুরা কেন এলডিএফ থেকে সরে যাচ্ছে? আর আপনাদের শবরীমালার তথাকথিত ভোল বদলও একটা কারণ ও তার ফল, তাই না? যে তারা সরে যাচ্ছে, আর আপনারা বলতে চান না, আমরা ওই অবস্থান নেব না। আমার মনে হয় আমি ওটার উত্তর দিয়েছি, কারণ আমরা পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারি না। দেখুন, আমরা এই বৃহত্তর সাম্রাজ্যের অংশ। দেখুন, এত ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আর আপনি কি ভাবতে পারেন যে একজন মালয়ালি সব সময় তা থেকে দূরে থাকবে?
না, আমরাও প্রভাবিত হই। কেরালা আর অন্য রাজ্যগুলোর মধ্যে বার্লিন ওয়াল বলে কিছু নেই। ঠিক। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তাই প্রধানমন্ত্রী এখানে মাঝে মধ্যেই আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে মাঝে মধ্যেই আসেন, গোটা মিডিয়া এখানে চলে আসে, এসে হাজির হয়। যে পরিমাণ প্রচার চালানো হয়েছে, আপনার কি মনে হয় যে কেরালার মানুষ তা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে? না, আমরা প্রভাবিত হব। একটা অংশ প্রভাবিত হবে। নায়ার সম্প্রদায়, যেমন আপনি ঠিকই বলেছেন, নায়ার সম্প্রদায়ের একটা অংশ আসলে কংগ্রেসকে এর ধাক্কা সামলাতে হয়। কারণ তাহলে এর কারণে কি আপনাদের রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে হয়েছিল? দেখুন, ব্যাপারটা হলো, আমি বলতে চাইছি আমাদের কাছে যে সম্পদ আছে সেগুলোকে আমাদের কার্যকরভাবে ব্যবহার করতে হবে, সেটাকে আটকাতে। আমি যেমন আপনাকে বলেছিলাম, এই 4টি এম যার কথা আমি বলেছিলাম, টাকা এবং মিডিয়া এবং ম্যানেজমেন্ট এবং পেশি শক্তি ইত্যাদি, এই 4টি এম যদি আপনি ধরেন, তাহলে আমরা মাইলের পর মাইল পিছিয়ে আছি। এখন আপনি যদি কিছু জেলায় দেখেন, এমনকি পৌর শহর এবং গ্রামগুলিতেও যান, আপনি ইউপি রেজিস্ট্রেশন, বিহার রেজিস্ট্রেশন, মধ্যপ্রদেশ রেজিস্ট্রেশন দেখবেন। কর্মীরা, শত শত কর্মী সেখানে যাতায়াত করছে। ওটা ওখান থেকে পাঠানো হয়েছে। কত টাকা এখানে আসে? কেরালায় একটা মাঝরাতে ডাকাতি হয়েছিল। কর্ণাটক বিজেপি থেকে এক ট্রাক ভর্তি টাকা পাঠানো হয়েছিল, যেটা কেরালায় শুধুমাত্র বিজেপির লোকেরাই লুট করেছিল। তাহলে এর মানে কি? দেখুন, আমি অমিত শাহের করা একটা বিবৃতির কথা মনে করতে পারছি। উনি বলছেন যে ইউপির থেকে কেরালা পেলে আমি বেশি খুশি হব। এটাই ছিল ওনার বক্তব্য। সুতরাং দেখুন, বিজেপি কেরালাকে কতটা গুরুত্ব দিয়েছে। ইউপির থেকেও কেরালাকে থালায় সাজিয়ে পেলে উনি যার পরনাই খুশি হবেন। এটাই বিজেপির অবস্থান। তাই তারা কেরালাকে এতটা গুরুত্ব দেয়। আপনি ভ্রাম্যমাণ মালয়ালির কথা বললেন এবং এই বিষয়টার কথাও যে এখানে বসে থাকা মালয়ালি শুধু বিশ্ব নয়, দেশকেও দেখছে। যুদ্ধের প্রভাব কতটা পড়েছে? এটা কি ধরনের প্রভাব ফেলছে? আপনি এই যুদ্ধের বিষয়ে সংসদে একটি প্রস্তাবেরও দাবি করেছিলেন। নির্বাচনে এর কি প্রভাব পড়তে চলেছে? প্রচুর প্রভাব, আমি আপনাকে বলতে পারি। দেখুন, 12% মালয়ালি, এটা একটা পরিসংখ্যান যে আমি বের করেছি, তারা উপসাগরীয় দেশগুলিতে বাস করে। এটা আনুমানিক 10 থেকে 12% হওয়া উচিত। এবং প্রত্যেক পরিবারে সেখানে একজন করে উপার্জনকারী ব্যক্তি আছে। এবং এমনকি আমাদের দৃষ্টিভঙ্গি, ভিত্তি, অভিমুখও সেখানে থাকা মানুষদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এমনকি আমাদের স্টাইল, এমনকি রান্নাও। যদি আপনি যাতায়াত করেন, যদি আপনি এখানকার খাবারের দোকানগুলো দেখেন, উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ রান্নাই এখানেও পৌঁছে গেছে। আমাদের জীবনের প্রত্যেকটা অংশ সেখানে প্রভাবিত হয়েছে। তাই যদি একটা ছোট ঘটনা ঘটে, সেটার গুরুতর প্রতিক্রিয়া কেরালাতেও হবে। অর্থনৈতিকভাবে এটা আমাদের খুব খারাপভাবে আঘাত করবে। এইটুকু আমি আপনাকে বলতে পারি। কিন্তু আমার মনে হয় নির্বাচনে এর প্রভাব কি? নির্বাচন মানে অনেক লোক এখানে এসে ভোট দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা একটা ব্যাপার। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত, আমি অতটা দেখছি না। তারা কি আপনার ভোটার যাদের ফিরে আসতে হবে? না, মানে সব অংশের থেকেই এটা খুব আমার মনে হয় না এটা একটা বড় সংখ্যা। কারণ অনেক লোক তাদের রাজনীতির প্রতি অনুরাগের কারণে এখানে ভোট দিতে আসে। কারণ তাদের মধ্যে অনেকেই এখানে রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে জড়িত ছিল। তারা সক্রিয় থাকত, তাই তারা প্রচার দেখতে এখানে থাকতে চায়। দেখুন, এটা কেরালায় এটা গণতন্ত্রের উৎসব। এটা একটা প্রশ্নের উত্তর দিতে পারি। নির্বাচনে এর কোনো আসল প্রভাব নেই। নির্বাচনে তেমন কোনো আসল প্রভাব নেই, কিন্তু অর্থনীতি এবং অন্যান্য দিকগুলিতে হ্যাঁ। আপনারা এবং কংগ্রেস দুজনেই একে অপরকে বিজেপি বলে অভিযুক্ত করতে থাকেন, কিন্তু 2024-এ দক্ষিণ এবং মধ্য অঞ্চলে আপনারা অনেক ভোট হারিয়েছেন, এবং প্রধানত বিজেপির কাছে। তাহলে কংগ্রেসের চেয়ে বিজেপি কি আপনাদের আসল শত্রু নয়, যারা জানেন তো 38% থেকে 41%-এর মধ্যে আটকে গেছে বলে মনে হচ্ছে? এই অঞ্চলগুলিতে আপনারা 10%, 12% নিচে নেমে গেছেন এবং 10% বিজেপির কাছে গেছে। তাহলে আপনারা কি বিজেপিকে নিয়ে বেশি চিন্তিত নন? এবং ওদের পিছিয়ে না দিয়ে আপনারা আসলে জিততে পারবেন না। দেখুন, যদি 20 বছর আগে ফিরে যান, বিজেপি 6%, 7%-এর আশেপাশে ঘোরাফেরা করছিল। এখন ওদের 15% আছে। লোকসভায় 19% পৌঁছাতে পারে। কিন্তু আমার মনে হয় যে 15% থেকে 16% আছে। ভোটটা শুধু বামেদের থেকে নয়, ইউডিএফ-এর থেকেও গেছে, কম বেশি। আমার তো এটাই মনে হয়। দ্বিতীয় দিকটা হলো যে আদর্শ। দুঃখিত, কিন্তু আপনাদেরটা অনেক বেশি ওঠানামা করে। ওরা নির্বাচন, সাধারণ নির্বাচন
এবং বিধানসভার মধ্যে 2%, 3% এদিক ওদিক করে। গত দুবারে আপনারা এলাকাগুলিতে 45% থেকে 32% নেমে এসেছেন। না, কিন্তু ওটার একটা কারণ আছে। দেখুন লোকসভা নির্বাচনে আপনি লোকসভা নির্বাচনের কথা বলছেন। যখন লোকসভা নির্বাচন আসে তখন দুটি প্রধান খেলোয়াড় হল কংগ্রেস এবং বিজেপি। স্বাভাবিকভাবেই মানুষ বিজেপির দিকে বেশি ঝোঁকে, কারণ মোদি ফ্যাক্টরটা আছে। বিজেপি সেখানে সত্যিই একটা শক্তি, আর বিজেপির বিকল্প হলো কংগ্রেস। তাই প্রবণতাটা হলো আমরা বেশি হারাই, পতনটা বামেদের দিক থেকেই বেশি হবে। তাই এটা যৌক্তিক এবং যুক্তিসঙ্গত। কিন্তু আপনি যদি আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন করেন, আদর্শগতভাবে বা বিশ্বাসগতভাবে আমরা বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিকভাবে আমরা ইউডিএফ এর বিরুদ্ধে লড়ছি। এটাই সেই কারণ যে জন্য 2004 সালে আমরা কংগ্রেস প্রার্থীদের হারিয়েছিলাম। 63-64টার মতো লোকসভা আসন পেয়েছিলাম। আমরা দিল্লি এসেছিলাম, থাস্ট বেঙ্গলায় সাজিয়ে আমরা ওটা মনমোহন সিংকে দিয়ে দিয়েছিলাম। আপনি শাসন করুন, আপনি সরকার গঠন করুন। আমরা একটা গ্যাস সিলিন্ডারও ফেরত চাই না, এটাই আমরা বলি। গ্যাসের কানেকশন, ওটাই আমাদের বিশ্বাস ছিল। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, বিজেপিকে দূরে রাখতে কংগ্রেসকে সমর্থন করার যে প্রত্যয় আমরা দেখাই, কংগ্রেস তার প্রতিদান কখনো দেয়নি। দুঃখিত, আগের কথায় ফিরে আসি। যদি সাধারণ নির্বাচনে 20% বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত 5% এখন বিজেপিকে ভোট দেওয়ার, যাই হোক, অপরাধবোধ বা ভয় কাটিয়ে উঠেছে। তাহলে তাদের আবার বিজেপিকে ভোট দেওয়া থেকে আটকাবে কি বলুন তো? আপনার একটা বালিতে দাগ কাটার মতো ব্যাপার ছিল যে আপনি বিজেপিকে ভোট দেবেন না। এখন আপনি সেই রেখাটা পার করে ফেলেছেন, লক্ষণ রেখা। তাহলে আরও বেশি লোক বিজেপিকে ভোট দিতে ইচ্ছুক। যখন বিজেপি 19% পেয়েছিল, আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, অনেক খবরের কাগজেও এটা বেরিয়েছিল, যে লোকাল বোর্ডে এটা 4% কমে যাবে। সেরকমই হয়েছিল। আর আমি আপনাকে বলতে পারি, এবারে লোকসভায় ওরা যে ভোট পেয়েছে, সেই ভোট ওরা পাবে না। কারণ বিজেপি একটি বড় শক্তি নয়। ওরা হয়তো ধরুন গোটা 12 কেন্দ্রে একটা শক্তি, তার বেশি নয়। সুতরাং এই যে ভয়টা, ইনভার্টেড কামার মধ্যে, যে বিজেপি হয়তো আরও বেশি ভোট পাবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যে আপনি ক্ষতি করবেন, যে বিজেপি আপনার দলের বেশি ক্ষতি করবে? না, একটা তত্ত্ব আছে, একটা তত্ত্ব ছিল, যেটা কেরালায় চালু হয়েছিল, যে 15% পর্যন্ত এটা কংগ্রেসের ক্ষতি করবে। সীমা, যদি বিজেপি 15%-এর সীমা পার করে, এটা ক্ষতি করবে বামদের। ওটা অনেক সফোলজিস্টের একটা তত্ত্ব ছিল। আপনার মতো লোক বা আপনার অনুগামী বা ভক্তরা, ঠিক আছে, সোফোলজিস্টদের বিশ্বাস করবেন না। ঠিক আছে, কিন্তু এটা ঠিক ওরকম নয়। দেখুন, ওরা ভোটগুলো কোথা থেকে পায়, কোন নির্বাচনী এলাকা, ওরা কোথায় ভাগ বসায়, এই সবকিছু অনেক পার্থক্য তৈরি করে। তাই আপনি ওদের ভোট পাওয়া নিয়ে একটা ম্যাক্রো স্তরের বিশ্লেষণ করতে পারেন না। জানেন, আপনি মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান আর্থিক দৃঢ়তার কথা বলছিলেন, এবং এটি একটি ভালো জিনিস। কিন্তু একটি ক্রমবর্ধমান রাজনৈতিক দৃঢ়তাও রয়েছে। মুসলিম লীগ ছাড়াও এখন জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান পদচিহ্ন রয়েছে, যা হিন্দু এবং খ্রিস্টানদের মতো অন্যান্য অনেক সম্প্রদায়কে নিরাপত্তাহীন করে তুলছে। এছাড়াও কংগ্রেসের পক্ষে, বিরোধীদের পক্ষে মুসলিম ভোটের এই একত্রীকরণ, তা কি এই নির্বাচনে আপনাকে প্রভাবিত করতে যাচ্ছে না? আমি শেষ অংশ থেকেই শুরু করি। ইউডিএফ এর পক্ষে মুসলিম ভোটের একত্রীকরণ বলে কিছু নেই। কিছু জায়গায় অবশ্যই মোদি ইউডিএফ এর থেকে লাভবান হতে পারে, যেমন মালাপুরম, বেশিরভাগ আসন ইউডিএফ পেতে পারে। অন্যান্য নির্বাচনী এলাকায় মুসলিম সম্প্রদায় মানে কি, তারাও সেটা বোঝার জন্য যথেষ্ট বিচক্ষণ। তাই ইউডিএফ এর পক্ষে মুসলিম ভোটের মেরুকরণ বা একত্রীকরণ বলে কিছু নেই। এটা ওভাবে হবে না। লোকসভা নির্বাচনের সময় অবশ্যই, যেমনটা আমি আপনাকে বলেছি, এটা শুধু ইউডিএফ একা নয়, 2 প্রধান খেলোয়াড় হলো কংগ্রেস এবং বিজেপি। স্বাভাবিকভাবেই তাদের ঝোঁক থাকে। এমনকি ওরা আমাকে ভোট দিলেও ওরা নিশ্চিত নয় যে আমি সেখানকার দায়িত্ব নেব কিনা। সেখানে উদ্বেগের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। আপনার প্রথম দিকটা, জামাতে ইসলামীর মধ্যে একটা চরমপন্থী প্রবণতা আছে। আমরা সেটার বিরুদ্ধে আক্রমণ করে আসছি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, এরা সবাই একজোট হয়ে কাজ করছে। চরমপন্থী হিন্দু সংগঠন, চরমপন্থী মুসলিম সংগঠন, চরমপন্থী খ্রিস্টান সংগঠন, এরা একেবারে একযোগে খেলছে। ঘটনাগুলোর একটা সংকেত দেওয়া হচ্ছে, ঠিক যেমনটা অন্য জায়গায় ঘটছে। ওয়াইসি এবং আরএসএস অন্যভাবে সহযোগিতা করে। তাই আমার মনে হয় যে ওরা বিচ্ছিন্ন নয়,
ওদের জন্য মানে সবচেয়ে বড় শত্রু হলো বামেরা, কারণ বামেরাই কেরলকে আলাদা করে রাখার পক্ষে ছিল। আরএসএস বা অন্য কোনো চরমপন্থী সংগঠনকে এখানে পা রাখতে দেয়নি। এবং আমি আপনাকে বলতে পারি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পিনারাই বিজয়নের সবচেয়ে বড় কৃতিত্ব কি হতে পারে, আমি বলবো কেরলের সামাজিক পুঁজির বৃদ্ধি। আমি জনকল্যাণ বা অর্থনৈতিক উন্নয়ন বা জাতীয় সড়কের কথা বলবো না। ব্যক্তিগতভাবে এটা আমি দলের মুখপাত্র হিসেবে কথা বলছি না। ব্যক্তিগতভাবে এমন একজন ব্যক্তি হিসেবে যে ভারতকে দেখেছে, এমন একজন যে এই ভয়াবহ ঘটনাগুলোর অনেকগুলোর সাক্ষী থেকেছে, আমি বলবো পিনারাই বিজয়নের সবচেয়ে বড় কৃতিত্ব হল কেরলের সামাজিক পুঁজির বৃদ্ধি, তার সমৃদ্ধি। সুতরাং এই সামাজিক পুঁজিকে ধ্বংস করার জন্য এই চরমপন্থী সংগঠনগুলো হাতে হাত মিলিয়ে কাজ করছে। এক ধরনের বোঝাপড়া আছে, এটা এই সংগঠনগুলির মধ্যে এক ধরনের সিম্ফনি। এই কারণেই আমরা দৃঢ়ভাবে এই সংগঠনগুলির বিরোধিতা করে আসছি। খুব স্পষ্ট, ধন্যবাদ। শুধু এই অত্যন্ত জটিল নির্বাচনের একটি সারসংক্ষেপ দিয়ে শেষ করুন সহজভাবে। 3টি প্রধান বিষয় কি এবং তারপর অবশ্যই কে জিততে চলেছে? সহজ। সবচেয়ে সহজ প্রশ্ন যা আপনি জিজ্ঞাসা করলেন, কে জিততে চলেছে? আমরা জিততে চলেছি। বামেরা জিততে চলেছে? হ্যাঁ, এটা একটা ভালো শুরু। দেখুন, একটা জিনিস খুব 3টি প্রধান বিষয়। একটা জিনিস খুব স্পষ্ট, আমরা এই নির্বাচনকে পারফরমেন্সের ভিত্তিতে লড়েছি। এই বিষয় থেকে আমাদের মনোযোগ একেবারে সরেনি। যেহেতু কংগ্রেস বোঝে যে পারফরমেন্সের ভিত্তিতে তারা বামপন্থীদের টেক্কা দিতে পারবে না, তাই তারা এই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আসছে, মানে কারোর সঙ্গে গোপন বোঝাপড়া, অপবিত্র জোট, এই সমস্ত জিনিস সামনে আনা হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা একদম পরিষ্কার। 3টি ক্ষেত্রে বামপন্থীরা পারফর্ম করেছে। সামাজিক পুঁজি, সেটাকে আমি আপাতত দূরে রাখছি, কারণ এই মুহূর্তে সেটা আমার রাজনৈতিক দলের বয়ান নয়। কিন্তু 3টি ক্ষেত্র, একটি হল জনকল্যাণমূলক রাজনীতি। কেরালাতে চরম দারিদ্র্য নির্মূল করা হয়েছে। এটি এমন একটি মডেল যা নিয়ে অনেকেই আলোচনা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন আমায় ফোন করে বললেন যে এমনকি বার্নি স্যান্ডার্স এবং এই সমস্ত লোকেরাও সেটা নিয়ে, এই জনকল্যাণমূলক পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করছেন। এবং দ্বিতীয় বিষয়টি হল সামাজিক সূচক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো সামাজিক ক্ষেত্রগুলিতে বিনিয়োগ। আপনি যদি কেরালার কোনো একটি স্কুলে যান, আপনি অবাক হয়ে যাবেন। এটা কি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়? আপনি হয়তো এমনও ভাবতে পারেন পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, এবং তৃতীয়টি হল বামপন্থীদের ওপর সবসময় একটা কলঙ্ক ছিল যে আমরা অর্থনৈতিক উদ্যোগ বা ওই ধরনের বিনিয়োগের পক্ষে নই। সেই কলঙ্ক সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে, নির্মূল করা হয়েছে। গত 10 বছরে পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে কেরালায় যে বিপুল বিনিয়োগ হয়েছে তা কেরালাকে এগিয়ে নিয়ে গেছে। দেখুন, গত বছর 2,58,00,000 পর্যটক কেরালায় এসেছিলেন। 1 বছরের মধ্যে এটা জনসংখ্যার সমান হয়ে যাবে। তো কেরালায় এত কিছু ঘটেছে, এবং আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা আমাদের দিকে আঙুল তোলার মতো অবস্থায় নেই। যদিও সেই কারণেই তারা অন্যান্য বিষয় নিয়ে আসে যা প্রচারের জন্য প্রধান নয়, কিন্তু এটি জনগণকে প্রভাবিত করতে পারে। তাই আমরা সেটিকেও প্রতিহত করার দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ি। এটাই হলো সমস্যা। না, আপনার সারাংশে আপনি আপনার সমস্ত প্রধান বিষয়গুলি বলেছেন। তাদের সুবিধাগুলোর সারসংক্ষেপ করার ব্যাপারে কি হবে? দেখুন, কেরালায় 10 বছর ক্ষমতার বাইরে, এবং কেরালা আমি কংগ্রেসের যন্ত্রণা বুঝতে পারি, কারণ দেখুন, কংগ্রেসের ভিত্তি কেরালায়। কংগ্রেস হাইকমান্ড আসলে কেরালার উপর নির্ভর করে। যদি তারা জিততে না পারে, তার মানে এটা কংগ্রেস হাইকমান্ডকে নাড়িয়ে দেবে। সেই কারণেই এটা তারা খুব মরিয়া, কারণ কেরালা ছাড়া আমার মনে হয় কংগ্রেস হাইকমান্ড উৎখাত হয়ে যাবে। এটা আমি আপনাকে বলছি, এটা আমার অনুমান। ওই পরিবারের আর সেই পবিত্রতা থাকবে না। তাই সেই কারণেই তারা মনে করে কেরালা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদের উচিত যে কোনো উপায়ে কেরালাকে পাওয়া। সুতরাং এটাই হলো আপনার সামনের লড়াই। আর বিজেপি যদি তারা এখন কোনো প্রবেশ করতে না পারে, তাহলে তারা কখন করবে? ব্যাপারটা এতটাই সহজ। তাদের সুবিধাগুলো কি কি? তাদের সুবিধাগুলো অবশ্যই স্বাভাবিকভাবে, মানে যেমন আমি আপনাকে বললাম, এই সমস্ত সূচকগুলির ক্ষেত্রে যা নির্বাচনকে প্রভাবিত করে, তারা আমাদের থেকে মাইল মাইল এগিয়ে আছে। যেভাবে তারা টাকা ঢালে, যেভাবে তারা প্রতিষ্ঠানগুলিকে প্রভাবিত করে, যেভাবে কেরালাতে নির্বাচন কমিশনের প্রেস রিলিজে একটা পদ্মচিহ্ন রয়েছে। সুতরাং প্রতিষ্ঠানগুলির যে পরিমাণ অপব্যবহার হচ্ছে, রাজ্যপাল যেন একজন ভাড়াটে গুন্ডার মতো।
সুতরাং বিজেপির জন্য যদি না তারা এখন কেরালার রাজনীতিতে প্রবেশ করে তাদের জন্য খুব কঠিন হবে। সিপিএম এর কি হবে যদি আপনারা হারেন? মানে আপনাদের আর কোথাও অস্তিত্ব থাকবে না। আমি বলবো না যে আমাদের অস্তিত্ব থাকবে না, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আমাদের জন্য। সুতরাং ঠিকই বলেছেন, আমি বরং আমার তথাকথিত দল থেকে একটু দূরে থাকি। এই 3 জন খেলোয়াড়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কেরালার রাজনীতি। এবং আমাদের জন্য আমরা মনে করি যে এটা শুধু সিপিএমে টিকে থাকার জন্য নয়, বামপন্থী প্রভাবের জন্য। দেখুন, বামপন্থী মতাদর্শ আমরা মনে করি যে কেরালার 4 সীমানার বাইরে এর প্রচণ্ড প্রভাব রয়েছে, কারণ আমরা কেরালায় আছি। বিশ্বব্যাপী আমাদের নিয়ে আলোচনা হয় কারণ আমরা কেরালায় আছি। তাই যদি আপনারা কেরালায় ক্ষমতা ধরে রাখতে না পারেন তাহলে তার উপর বিশাল প্রভাব পড়বে। আমি এর সঙ্গে একমত। তার মানে আপনারা একটা নতুন বামপন্থাকে তুলে ধরছেন। কেরালায় একে নতুন বামপন্থা বলা হচ্ছে, যা আপনি নতুন বামপন্থা বলতে পারেন, আমার কাছে এটা বামপন্থাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আদুর। অনেক ধন্যবাদ।